তোমাকে কিছু বলি না বলে দিন দিন সাহস বেড়ে যাচ্ছে, তাই না? আজ তোমাকে বোঝাবো এই জঙ্কুককে রাগানোর ফল কি হতে পারে। মিসেস জিওন, আসছি আমি। এবার চলো দেখে আসি জঙ্কুক কেন এত রেগে আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে জঙ্কুক থেকে ডাকতে থাকে। তে, এই তে, ওঠো, দেরি হয়ে যাচ্ছে তো, আর কত ঘুমাবে? আজকে আপনি একা যান, আমি পরে যাব। ঠিক আছে, বেশি দেরি যেন না হয়। যদি একবার আমার কানে আসে তুমি আজকে লেট করে গিয়েছো, তাহলে কিন্তু তোমার খবর আছে। বলেই জঙ্কুক কলেজে চলে যায়। একটু পর তে উঠে রেডি হচ্ছিল, তখনই জঙ্কুকের দাদি এসে বলে, এই ছুকরি শোন, আমি কি বলি, এরকম আধুনিক জামা কাপড় পরলে আমার ঘন্টু সোনার মন কখনোই জয় করতে পারবি না। সুন্দর করে শাড়ি পরতে পারিস না? হ্যাঁ না গোবরে, শুটিং পারি না, তাই তোমার ঘন্টুর মনও জয় করতে পারি না। এদিকে আয়, আমি সুন্দর করে শাড়ি পরিয়ে দেই তোকে। কিন্তু জঙ্কুক স্যার তো কলেজে শাড়ি পরে যেতে নিষেধ করেছে। এই চুকরি, তুই আমার কথা শোন, তুই চাস না ঘন্টুকে তো শাড়ির আঁচলে বেঁধে রাখতে? হ্যাঁ চাই, কিন্তু যতবার বাঁধি ততবারই তো খুলে যায়। এইবার আর খুলবে না। আগের জন্মে ঘন্টুকে আমি শাড়ি পরিয়ে পটিয়েছিলাম। তারপর জঙ্কুকের দাদি তেকে একটা পাতলা জর্জেটের শাড়ি পরিয়ে দেয়। তে বারবার করে আয়না দেখছিল তার পেট পেট দেখা যায় কিনা। এই চুকরি, তোর জন্য আমি ঠিকমতো শাড়িটা পিন মারতে পারছি না, এত লরিস কেন রে তুই? হ্যাঁ, আমি ঢেকে ঢেকে শাড়ি পরিয়েছি তোকে, চিন্তা করিস না। তাই তো দেখলাম, সুন্দর করেই পরিয়েছো। মিস্টার রাগি স্যার, আজকে আপনাকে আমি পটিয়ে ছাড়বো। তে মুস্কি একটা হাসি দিয়ে জঙ্কুকের দাদিকে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ বুড়িসুতিন, তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে। তে চলে যাবার পর রোজি খেয়াল করে দেখে তের শাড়ি থেকে পিন খুলে ফ্লোরে পড়ে আছে। আরে মা, এটা তো সেই পিন যেটা পেট না দেখা যাওয়ার জন্য মেরেছিলাম। এখন কি হবে? বেচারি তেকে তো আমার ঘুমটা একদম শেষ করে ফেলবে। কলেজে যাবার পর তে জঙ্কুকের সাথে দেখা করতে যায়। তখন জঙ্কুক একটা ক্লাস করাচ্ছিল। তেকে দেখতে পেয়ে ক্লাসের বাইরে এসে জঙ্কুক বলে, তুমি আমার কেবিনে গিয়ে একটু ওয়েট করো, আমি ক্লাসটা শেষ করে আসছি। তাড়াতাড়ি আসবেন, আমাকে এবার ক্লাসে যেতে হবে, না হলে লিসন ম্যাম বকা দিবে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। কিছুক্ষণ পর জঙ্কুক তার কেবিনে এসে তেকে জড়িয়ে ধরে। আজকে আমাকে কেমন লাগছে? অন্য দিনের থেকে আজকে একটু বেশি সুন্দর লাগছে তোমাকে। কথাটা জঙ্কুক থেকে ভালো করে না দেখেই বলেছে। আচ্ছা এখন যাই, বাড়ি যাওয়ার সময় একসাথে যাব আমরা। জান পাখি, আর কিছুটা সময় থাকো না আমার কাছে। লিসন ম্যাম বকা দিবে, যাই। তে জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে চলে যাওয়ার সময় ওর ব্যাগটা পড়ে যায়। ব্যাগটাকে ওঠানোর সময় জঙ্কুক খেয়াল করে তের পেট পিট দেখা যাচ্ছে। জঙ্কুকের ব্যাগ প্রচন্ড রাগ হয় তের উপর। আমি তোমাকে বারণ করেছিলাম শাড়ি পরে কলেজে আসতে, কিন্তু তুমি তো আমার বারণ শুনলে না। ওকে ফাইন, শাড়ি পরে কলেজে আসার শাস্তি তো তোমাকে পেতেই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। লিসা ম্যাম ক্লাস করিয়ে চলে যাবার পর বেগম স্যার আসে ক্লাস নিতে। কিছুক্ষণ ক্লাস করানোর পর জঙ্কুক হিরোদের মধ্যে এসে তেকে সিট থেকে উঠিয়ে টানতে টানতে কলেজের মাঠে নিয়ে আসে। বেগম স্যার সহ পুরো ক্লাসের ছাত্রছাত্রীরাও তেকুকের পিছন পিছন এসেছে। কলেজের মাঠে আসার পর জঙ্কুক তের গালে ইচ্ছেমতো ঠাস ঠাস করে থাপ্পড় দিচ্ছে। জঙ্কুকের এমন কাণ্ড কারখানা দেখে কলেজের মাঠ একদম মানুষ দিয়ে ভরে গেছে। জঙ্কুকের তো সেদিকে কোনো খেয়ালই নেই। তোর সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? বলেই জঙ্কুক আরো দুইটা থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। তে তো কিছুই বুঝতে পারছে না জঙ্কুক তাকে কেন মারছে। আরে মিয়া ভাই, বাবিরে কিসের জন্য মারতেছেন? এটা কিন্তু অপরাধ। কোনো কারণ ছাড়া কিন্তু ওনাকে আপনি মারতে পারেন না। মিস্টার কাই, আমাদের পার্সোনাল বিষয়ে আপনার ওই পচান একটা না গলালেই খুশি হব। ভাইজান এমন করছেন কেন? দেখুন তো সাদা গালটায় কি করেছেন, থাপ্পড় মেরে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। একদম চুপ থাক শালা বেগুনের বাচ্চা। আর এই যে তুই হাঁ করে কি দেখছিস? ওদেরকে দেখানোর জন্যই এমন পাতলা একটা শাড়ি পরে এসেছিস, তাই না? তো শাড়িটা পরে আছিস কেন? একদম খুলে ফেল, তাহলে ভালো করে ফোরকেতে দেখতে পারবে। কি বলছেন এগুলো? আপনার মাথা ঠিক আছে তো? তোকে আমি খুলতে বলেছি। খুলবো না আমি। কেন খুলবি না? এখানে মানুষ কম সেজন্য? তুই চাইলে কিন্তু আমি রাস্তা থেকে আরো অনেক মানুষ ডেকে আনতে পারি। আনবো? স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন, আর কখনো শাড়ি পরবো না। ভাইয়া কলেজে এগুলো কি শুরু করেছিস তুই? আমি কিন্তু বাবাকে কল দিব। যাকে মন চায় তাকেই ফোন কর, তাতে আমার কোনো কিছু যায় আসে না। এই তুই শাড়ি খুলবি নাকি আমি খুলবো? স্যার আমি শাড়ি পরতে চাইনি, বুড়ি সতীন আমাকে পরিয়ে দিয়েছে। জঙ্কুক তাই শাড়ির আঁচলে হাত দিতেই আরেম এসে জঙ্কুকের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, বেদ্দপ ছেলে, তুমি খুলো তোমার জামা কাপড়, গায়ে যাতে একটা কিছু না থাকে। বাবা তুমি এসব কি বলছো? আমার তো এখানে কোনো দোষ নেই, সব দোষ ওর। ওকে বলো খুলতে। জঙ্কুকের এমন কথা শুনে আরেম আরেকটা থাপ্পড় দিয়ে বলে, আমি এখানে দোষ খুঁজতে আসিনি, দোষীকে শাস্তি দিতে এসেছি। তোমাকে খুলতে বলেছি, খুলো। শ্বশুর মশাই ওনার সাথে এরকম করবেন না, ওনার মান সম্মান মানে আমারও মান সম্মান। বেদ্দপ ছেলে, দেখে কিছু শিখো, কিভাবে সম্মান করতে হয়। শিক্ষার অভাব আছে তোমার মাঝে। দেখি গাড়ির চাবি দাও।
তুমি আজকে হেঁটে বাড়িতে যাবে। জঙ্কুক কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জঙ্কুক এভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দেখে আরএম জঙ্কুকের পকেট থেকে চাবিটা নিয়ে তাকে গাড়িতে উঠতে বলে। তারপর জঙ্কুক বাড়িতে যাবার পর ওর মা জিন ঠাস করে একটা থাপ্পড় দেয়। এই জিনু, তুমি আমার ঘুন্টুকে থাপ্পড় মারলে কেন? আমার ছেলে কি তোমার ছেলেকে কম মেরেছে? মা, আপনি একটু চুপ থাকেন। আপনার আজকারা পেয়ে আজকে ও এতটা খারাপ হয়ে গেছে। এই জিনু, তুমি কি বললে? স্বাস্থ্য তোমার কম না? রান্না করা বন্ধ করে তুমি এখানে কি করো? হ্যাঁ, যাও গিয়ে রান্না করো। কত বড় সাহস আমার সাথে চোপা করতে আসছে। ভাতিজা, তুই আর তে তো একদম ভাইরাল হয়ে গেছিস। তোদের এসব কাণ্ডের জন্য অফিসের মানুষের সামনে মুখ দেখাতে না পেরে চলে এসেছি বাসায়। সব ঠিকই আছে, কিন্তু তুই একটু নেগেটিভ ভাবে ভাইরাল হয়ে গেছিস রে ভাতিজা। যাই হোক, মন খারাপ করিস না। জঙ্কুক কোনো কথা না বলে সোজা তার রুমে চলে যায় এবং রুমে গিয়ে দেখে তে ব্যাগ গোছাচ্ছে। কি হলো, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবে? বাবার বাড়ি। কেন যাবে? থাকবো না তাই? এত সোজা নাকি? তোমার কৃতকর্মের শাস্তি ভোগ না করে চলে যাচ্ছ? আবার কিসের শাস্তি? এতগুলো মানুষের সামনে শাস্তি দিয়েছেন, তারপরও কি আপনার মন ভরেনি? আরো শাস্তি দিতে চান? তোমাকে আমি শাস্তি দিতে পারলাম কই? বাবা তো উল্টো আমাকে শাস্তি দিয়েছে। বলেই তেকে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে জঙ্কুক। এবার বলো, কিভাবে শাস্তি দিলে তুমি খুশি হবে? আমি যেভাবে বলবো সেভাবে দিবেন তো? হ্যাঁ জান পাখি, তুমি যেমন ভাবে চাইবে আমি ঠিক তেমন ভাবেই দেব। তাহলে রোমান্টিক ভাবে শাস্তি দিন। আচ্ছা ঠিক আছে, শাস্তি পাওয়ার পর কিন্তু তুমি বাড়ির কারো কাছে আমার নামে বিচার দিতে পারবে না। ওকে, দিব না। তাহলে শুরু করি। হ্যাঁ, তাড়াতাড়ি। তারপর জঙ্কুক তের দুই গালে কিস করে, এরপর পেটে একটা জোরে কামড় দেয়। ও শাশুড়ি মা গো, আপনার রাগ করছে রে, 32টা দাঁত বসিয়ে দিল গো। ও শাশুড়ি মা গো, কোথায় গেলেন আপনি? কান্না করো না জান পাখি, এমন ভাবে দাঁত বসিয়েছি আর কখনো তুমি পেট বের করে শাড়ি পরতে পারবে না। তো যাই হোক, কেমন লাগলো রোমান্টিক শাস্তিটা? আপনাকে আমি দেখে নিব। ওয়াশরুমে যাচ্ছ কেন? বাবার বাড়ি যাবে না? শয়তান বেটা কোথাকার। বিকেলবেলা জঙ্কুক ঘুম থেকে উঠে দেখে তে বাড়িতে নেই। দেখি তাহলে সত্যি সত্যি বাবার বাড়িতে চলে গেল নাকি? মা, তোমার বৌমা কোথায় জানো? তেকে তোর মা এসে নিয়ে গেছে। ও আমাকে না বলে চলে গেল। বাড়িতে ফিরুক, ওর সাথে আর কথাই বলবো না। তেকে ছাড়া জঙ্কুকের মন কিছুতে বসছে না বাড়িতে। বারবার তের কথা মনে পড়ছে, তাই সে তের সাথে দেখা করার জন্য তের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে যায়। জঙ্কুক তের বাড়িতে যাওয়ার পর কলিং বেল বাজাতেই তের মা ইয়ঞ্জুন এসে দরজা খুলে বলে, কি ব্যাপার? কেডা তুমি? এনা আইসো কি লাগা? শাশুড়ি মা, আমি আপনার জামাই বাবা, চিনতে পারছেন না? এছাড়া তোমার শরম করে না? তুমি আমার মাইয়ের লগে এত কিছু কইরা এখন আবার আমগো বাইতে আইছো? না, লজ্জা করে না, করবেও না। আমি আমার বিয়ে করা বউকে নিতে এসেছি। এখানে লজ্জা শরমের কি আছে? আপনি আমার বউকে আটকে রেখেছেন কেন? এটা কিন্তু অন্যায়। তোমার লগে তোকে জড়াইতাম চাই না আমি, দেখি বাইরো আমার বাইক থেকে। এখন যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, তাহলে কিন্তু আপনার মেয়ের পরীক্ষার খাতায় কাটিং টু ফিটিং করে উপরে ক্লাস থেকে নিচে ক্লাসে নামিয়ে দেব। রিমা রে জামাই বাবা, তুমি অনেক ভালো মানুষ। আমি তো তোমার লগে মজা করতেছিলাম। হে হে হে, তুমি ঠিকই কইছো। আমি তোমার বউরে জোর করে আটকে রাখছিলাম, আর আটকে রাখতাম না। তোমার বউ তুমি লয়ে যাও গা। লইয়া যাইব মনে? আমার মায়ের কি অপমান করতে ভুলে গেল নাকি ইডি? আমি ওর নামে মামলা লাগামু। ফানকরের বাচ্চা, সারার বড় সারা অপমান করতে না তো কারি করবো, তুই করবো? যা গিয়ে গুন্ডা দরগা মামলা লাগাইতে আইছে। তুই খালি মামলা লাগাই দেহস না, তোর নামেই আমি মামলা লাগাই দিব। দিয়েছি ঝগড়া লাগিয়ে, এখন তে দুশো ডার্লিং শুধু আমার। ডার্লিং, আম কামিং। বউ, বউ, কই তুমি? চুপ করে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? সকালে ঘটনার জন্য রেগে আছো বুঝি? সরি, আসলে তখন আমার মেজাজ গরম ছিল, তাই উল্টাপাল্টা কাজ করে বসেছি। সরি তো। আমার এই জিনিসটা একদম খারাপ লাগে। আপনি কেন আমাকে নিতে আসেন? একদিনও থাকতে পারি না বাবার বাড়ি। ভুল করে করে শুধু সরি বলে রাগ ভাঙিয়ে ফেলেন। আমি ভিডিওতে দেখেছি, বড় রেগে থাকলে ডায়মন্ডের রিং দিয়ে রাগ ভাঙায়, আর আপনি সেকেলে পদ্ধতিতে রাগ ভাঙান। এটা একদম আমার ভালো লাগে না। নতুন কিছু করেন। আচ্ছা, তাহলে আমার বউয়ের ডায়মন্ডের রিং চাই? আমি কি এটা বলেছি নাকি? আমি বুঝে গেছি, এটাই বোঝাতে চেয়েছো তুমি। বুঝে কি লাভ হলো? আপনি তো দিলেনই না। ওকে তেদুস ডার্লিং, তোমাকে আমি কাল ডায়মন্ডের রিং দিয়ে রাগ ভাঙাবো। এখন বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে তো। কাল সকালে এখান থেকে রাগ ভাঙিয়ে তারপর নিয়ে যাবেন, এর আগে যাব না। এখন কি আমি একা একা বাড়িতে যাব নাকি? আমি একটা সুন্দরী মেয়ে, রাতের বেলা বের হলে গুন্ডারা আমাকে তুলে নিয়ে যাবে। তাছাড়া আমাদের এলাকার ছেলেরা ভালো না, খারাপ নজর দিবে। আমিও তো একটা সুন্দর ছেলে, এত রাতে একা একা গেলে যদি গুন্ডি মেয়েরা আমাকে তুলে নিয়ে যায়, তাহলে তোমাকে উপরে ক্লাসে উঠাবে কে? তোমাদের এই এলাকার মেয়েরা ভালো না, আমি শুনেছি। ওদের নাকি কাইলা নজর আছে আমার দিকে। পরে তো তোমাকে সতীন নিয়ে ঘর করতে হবে। কথাটা আপনি খারাপ বললেননি। আজকে রাতে আমাদের বাড়িতে থাকেন,
কাল সকালে দুজনে একসাথে ওই বাড়িতে যাব। এটাই তো চেয়েছিলাম তে দুষ্টু ডার্লিং। ওয়াশরুমটা কোথায়? ডানে গিয়ে বামে। অন্যদিকে জিমিন কোচিং করে বাড়ি ফিরছিল। কিছু 19-20 টাইপের ছেলেরা জিমিনকে বিরক্ত করছিল। তখনই সেখানে হিরোদের মতো সুগা এসে মারামারি করে জিমিনকে বাঁচায় এবং ওই গুন্ডারা মার খেয়ে চলে যায়। গুন্ডারা চলে যাবার পর সুগা জিমিনকে বলে, আপনি ঠিক আছেন তো ম্যাম? হ্যাঁ আমি ঠিক আছি। আপনার বাসা কোথায় আমাকে বলেন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসি। না থাক, আব্বাজান আমাকে নিতে আসবে। ওকে, তাহলে আমি যাই। শুনেন, আমার আব্বাজান না আসা পর্যন্ত প্লিজ আমাকে একা ছেড়ে যাবেন না। ঠিক আছে, চলুন আমরা হেঁটে একটু সামনে যাই। সুগা আর জিমিন হাঁটছে কিন্তু কোনো কথা বলছে না। তাই জিমিন নীরবতা ভেঙে সুগাকে জিজ্ঞাসা করে, আপনার নাম কি? আমার নাম সুগা। আমার নাম জিমিনি। আচ্ছা আপনার বাড়িতে আর কে কে আছে? সুগা কোনো উত্তর না দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হাঁটার পর জিমিন বলে, আপনি কি আমার কথায় রাগ করেছেন? রাগ করবো কেন? তাহলে বলেননি কেন? অচেনা কাউকে আমি ব্যক্তিগত কথা বলি না। এত বড় অপমান আমাকে? ঠিক আছে, এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। দেখুন তো ওই গাড়িটা আপনার আব্বাজানের কিনা? আমার আব্বাজান লাল রঙের গাড়ি চালায় না। আপনার আব্বাজান আসবে তো আপনাকে নিতে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি চিটার, চিট করে জীবিকা নির্বাহ করি? আরে না, আমি সেটা বলিনি। আসলে অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি তো, রাত অনেক হয়ে গেছে। আমাকে আবার বাড়িতে যেতে হবে, না হলে যে মা চিন্তা করবে। আপনি কি বিবাহিত? আরে না, সে দুর্ভাগ্য, না মানে সৌভাগ্য আমার এখনো হয়নি। জিমিন সুগার শার্টের কলার টান দিয়ে বলতে থাকে, আপনার বাবা মা ভাই বোন সবার নাম সহ কে কে বাড়িতে থাকে সব আমাকে বলেন, না হলে কিন্তু আসল রূপ দেখিয়ে দিব। ছাড়ুন বলছি। আগে বলুন, না হলে ছাড়বো না। তখনই আরএম জিমিনকে নিতে আসে। জিমিন সুগার কলার ধরে আছে দেখে আরএম ভাবে সুগা হয়তো জিমিনকে ডিস্টার্ব করছে, তাই দৌড়ে এসে সুগাকে মারতে থাকে। লুচ্চা ছেলে কোথাকার, মেয়েদেরকে মায়ের মতো দেখতে পারিস না? আজকে তোকে আমি একদম শেষ করে ফেলবো। আব্বাজান আপনি এগুলো কি বলছেন? ওনাকে ছেড়ে দিন, উনি লুচ্চা না, আমাকে গুন্ডাদের হাত থেকে উনিই তো বাঁচিয়েছে। তারপর ডর ডর ডর। থ্যাংক ইউ তোমাকে, বাসায় গিয়ে মলম লাগিয়ে নিও। এই নাও টাকা। দূর মিয়া, আপনার টাকা আপনার কাছেই রাখেন। এখন বুঝলাম মা কেন বলে মেয়েদের থেকে দূরে থাকতে। ভালো থাকবেন, বাই। বলে সুগা চলে যাচ্ছিল তখনই জিমিন বলে, একটু দাঁড়ান, এই নিন আব্বাজানের নাম্বার, যদি টাকার দরকার হয় ফোন দিয়েন। চলেন আব্বাজান। আজব তো, কোথেকে আসে এরা? দাঁড়াও বাবু, এত রাত করে বাড়ি আসলে কেন? আসলে মা, পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল তো, তাই আসতে দেরি হয়ে গেছে। সরি, আর কখনো দেরি করব না। মিথ্যে কথা ভালোই শিখেছো দেখছি। শোনো বাবু, মেয়েদের বাবার কাছ থেকে মার খাবে বলে তোমাকে আমি মেয়েদের থেকে দূরে থাকতে বলতাম, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। এখন বুঝতে পেরেছো মায়ের কথা না শুনলে কি হয়? তুমি জানলে কি করে? পাশের বাড়ির ভাবিকে যে তোমার খবর রাখার জন্য রেখেছি, তুমি হয়তো ভুলে গেছো সেটা। হ্যাঁ, আফসোস। ওই কুটনি মহিলার স্বভাবটা আর ভালো হলো না। বাবা আসেনি অফিস থেকে? অদ্ভুত ব্যাপার বাবু, সেটা জেনে তুমি কি করবে? মানে আসলে অনেকদিন হলো বাবার সাথে বসে এক টেবিলে খাই না, তাই বললাম আর কি। অদ্ভুত ব্যাপার বাবু, এটা আধুনিক যুগ। এই যুগে বাবার সাথে এক টেবিলে বসে কে খায়? শোনো, এত বাবা বাবা করো না, দেয়ালেরও কান আছে। পরের দিন সকালবেলা জঙ্কুক ডায়মন্ডের রিং দিয়ে কলেজের মাঠে এসে সবার সামনে থেকে প্রপোজ করে রাগ ভাঙায়। এবার যাবে তো আমার বাড়ি? ছুটির পর গাড়ি নিয়ে রেডি থাকবেন। কথাটা বলে তে চলে যায় ক্লাস করতে। আজকে সুন্দর না দেখা কলেজের কোনো স্যাররে পড়াইয়া বিয়েও করতে পারি না। এই তো একটু বলো না কিভাবে জঙ্কুক স্যারকে পটিয়ে বিয়ে করেছিলে? এই চিন্নি শোনো, স্যারকে আমি পটিয়ে বিয়ে করিনি, তারা আমাকে পছন্দ করে নিজেদের বাড়ির বউ করেছে। হয়েছে, থাক, শাক দিয়ে আর মাছ রাখতে হবে না। আমরা সবাই জানি তুমি জানি জঙ্কুক স্যার এই কলেজে আসার আগে বেগম স্যারকে পছন্দ করতে। তাতে তোর কি হয়েছে? জিমিন চল আমরা অন্য বেঞ্চে গিয়ে বসি। অন্য বেঞ্চে যাবো কেন? এটা কি ওর বাপের কলেজ নাকি? আর সবাই চুপ থাকো, ক্লাসটাকে একদম মাছের বাজার বানিয়ে ফেলেছে। কে আপনি? মনে হয় আজকে নতুন জয়েন হয়েছে, তাই না স্যার? আরে না, আমি তোমাদের কলেজের কোনো টিচার ফিচার না, আমি মশলার ব্যবসা করি। আজকে আমার মায়ের জন্মদিন উপলক্ষে সব কলেজে কলেজে গিয়ে মশলা ফ্রিতে দিচ্ছি। আপনি মশলাওয়ালা? আর আমি তো ভেবেছিলাম কি নাকি। আচ্ছা ভাইয়া, ভাইয়া বলিস কেন? আঙ্কেল বল। যশোর বলবো না। ভাইয়া, এই মশলা দিয়ে রান্না করলে কি রাগী জামাইকে পটাতে পারবো? শুধু পড়বেই না, এই মশলা দিয়ে রান্না করে খাওয়ালে তোমাকে চোখে হারাবে। তাহলে আমাকে দিন। স্যার আমাকেও দিন মশলা, আমি রান্না করে জামাইকে পটাবো। আপনার বিয়ে হয়ে গেছে? মনে হয় আমাকে পছন্দ করে, একটু ভাব নেই তো হবে না, সুন্দরী মেয়ে বলে কথা। গুন্ডাদের থেকে বাঁচানোর জন্য বিয়ে দিয়েছে। এখন দেরি না করে দিন তো মশলা। যেহেতু বিয়ে হয়ে গেছে তখন টাকা ছাড়া মশলা দিব না। স্যার তাহলে তেকে কেন দিলেন? ওরও তো বিয়ে হয়েছে। তোমাকে দেখে তো নির্ভীক মনে হচ্ছে, আপনি করে মানাচ্ছে না, তাই তুমি করেই বলছি। শোনো, ওর ব্যাপার আর তোমার ব্যাপার এক না, সম্পূর্ণই আলাদা। যাই হোক, সবাই ভালো থেকো।
এক মুহূর্ত দাঁড়িয়ে যান। আসলে আমি বিয়ে করিনি। একটা মশলা যদি আমাকে দিতেন তাহলে মাকে দিতে পারতাম। তোমার বাবাকে বলো আমাদের দোকান থেকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে। বলে সুগা চলে যাচ্ছিল তখনই জিমিন বলে, স্যার একটা মশলা দিয়ে গেলে ভালো হতো। এত ভালোর দরকার নেই। তোমার স্বামীর টাকা দিয়ে মশলা কিনে তারপর পটানোর চিন্তা ভাবনা করো। টাকা ছাড়া আমি মশলা বিক্রি করি না। অবিবাহিত হলে সেটা না হয় অন্য ব্যাপার। ভালো থেকো। তোদের কি আগে থেকে পরিচয় ছিল নাকি তোর এক্স? আরে তেমন কিছু না, তোর ভাইয়া জানে তো। আরে নিভৃতে একদিন কোচিং থেকে তারপর ডট ডট ডট, বুঝেছিস? শ্বশুরমশাই তাহলে জানে। তুই এখানে থাক, আমি যাচ্ছি। বান্ধবী দাঁড়া, আমিও আসছি। জঙ্কুক ক্লাস করানো শেষ করে নিচে নামছিল। তেও ক্লাস থেকে বের হয়ে জিমিনের পিছন পিছন যাচ্ছিল। হঠাৎ করে জঙ্কুককে দেখে উল্টো দিকে ঘুরে কলেজের বাইরে চলে যাচ্ছিল তে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওয়াশরুমে যাচ্ছিলাম স্যার। ওয়াশরুমটা কি কলেজের বাইরে নাকি? আসলে স্যার জিমিন চলে যাচ্ছে, ওকে ছাড়া ভালো লাগছিল না তাই। ফাঁকিবাজি শুরু করেছো তাই না? ক্লাসে যাও। স্যার জিমিনকে তো গুন্ডারা ধরে নিয়ে যাবে। জিমিনকে কেউ নেবে না, তুমি ক্লাসে যাও। আমার পড়াশোনা করতে ভালো লাগে না, বরিশাতিক বলেছে এত পড়াশোনা করে কোনো লাভ হয় না, ঘুরে ফিরে সেই থালা বাসনই মাজতে হয়। এই তুমি আমার মান সম্মান আর কত নিচে নামাবে বলো তো? তোমাকে যে বিয়ে করেছি সেটা পুরো কলেজকে মাইকিং করে জানিয়েছো আমার চরিত্র ভালো না, মেয়েদেরকে ছ্যাঁকা দেই, হিসাব ছাড়া প্রেম করি, আমি নাকি ঝগড়ুটে, আরো কত কি। আচ্ছা, তুমি যে এত মিথ্যে কথা বলো, তোমাকে একটু ক্লান্ত লাগে না? আমি তো ক্লান্ত হয়ে গেছি তোমার সাথে সংসার করে। এত মিথ্যে কথা বলে কি লাভ হয় তোমার? শুধুমাত্র বাবা মার জন্য তোমাকে সহ্য করতে হচ্ছে। না হলে কি ডিভোর্স দিয়ে দিতেন? ফাঁকিবাজি বাদ দিয়ে ক্লাসে যাও। পড়াশোনাতে একটু মন দাও। আমার সম্মান নিয়ে আর খেলো না প্লিজ। স্যার আজকেই লাস্ট, আর কোনোদিন ক্লাস না করে বাসায় যাব না। তুমি তো বিয়ের আগে একই কথা বলেছো, রাখতে পেরেছো কথা? পারোনি। এখন সময় নষ্ট না করে ক্লাসে যাও। শয়তান হিটলার, বাসায় গিয়ে তোর বারোটা বাজাবো। আমাকে 1.5 কেজি মশলা দিন। তুমি এত মশলা দিয়ে কি করবে? সেটা আপনাকে কেন বলবো? ওই বান্টু, ওরে 1.5 কেজি মশলা দিয়ে দে তো। সুগা, আমারে 5 কেজি হলুদ দাও তো। এই মহিলা তুমি করে বলছেন কেন? উনি আপনার থেকে বয়সে অনেক বড়। আমি ওর খালাতো বোন। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। 3 দিন পর আমরা বিয়ে করব। বুঝতে পেরেছো? এসবের মানে কি মিস্টার সুগা? সেদিন না আমাকে বলেছেন আপনি সিঙ্গেল? আমি এখনো সিঙ্গেল আছি। বিয়েটা করে তারপর মিঙ্গেল হয়ে যাব। এই শয়তান বিলাই, তোর যে হাঙ্গা ঠিক হয়ে আছে আমাকে আগে বলিসনি কেন? তুই তো আমারে বলস নাই তুই যে বিয়েটা গুন্ডা ভাইয়া কোন হানে। ছাড় আমারে। আমার হবু জামাইয়ের কলাটা ধরেছে, সাহস তো তোর কম না? এই নে ঠাস। শোন, ওর বিয়ে আমার সাথেই হবে, দেখে নিস। বলে জিমিন সুগার দোকান থেকে জিনিসপত্র ছোড়াছুড়ি করছিল। জিমিনকে থামানোর জন্য সুগা জিমিনকে ধরে। এক পর্যায়ে সুগার সাথে সাথে জিমিনের চুল লেগে যায়, যার কারণে জিমিন একদম সুগার কাছাকাছি চলে আসে। আর দোকানের এসব কাণ্ড কারখানা সেলিনা তার রান্নাঘরে সিসি ক্যামেরার মাধ্যমে দেখছিল। তারপর সেলিনা সুগাকে ফোন করে বলে, বাবু মেয়েটাকে ওর সাথে এত লিপ্টে আছো কেন? আমার বোনের মেয়ের সাথে যে তোমার বিয়ে হবে সেটা কি ভুলে গেলে নাকি? আসলে মা, ওই মেয়েটার চুল আমার শার্টের বোতামে লেগে গেছে। আমি ওকে চিনি না। চিনো না তাহলে দাঁড়িয়ে আছো কেন? একটা কেচি দিয়ে ওর চুলগুলো কেটে ফেলো। মা, উনি তো আমাদের কাস্টমার, ওনার সাথে খারাপ ব্যবহার করলে তো। বাবু চুপ থাকো, বলেছি না মেয়েদের থেকে দূরে থাকবে। তাহলে কি সকিনা মেয়ে না? সুগার এই কথা শুনে সকিনা সেখান থেকে চলে যায়। এদিকে সেলিনাও ফোন কেটে দেয়। অদ্ভুত ব্যাপার, আমার বাবু তো এরকম ছিল না। যে করেই হোক আমাকে জানতে হবে বাবু কার সাথে চলাফেরা করে। আমার চুল ছেড়ে দে শয়তান। আমি ধরিনি, আপনার ওই বদমাইশা চুল আমার শার্টের বোতামে এসে ইচ্ছে করে লেগেছে। দেখেছেন, ওরাও একজন আরেকজনকে কত ভালোবাসে, যার কারণে ছাড়তেই চাইছে না। সুগার এবার জোরে একটা টান দেয় চিমিনের চুল ধরে। ফলে বোতাম থেকে চুল ছিঁড়ে যায় এবং জিমিন ছিটকে পড়ে যায় দূরে। তুমি ঠিক আছো তো? এই শয়তান বিলাই, তুই এত আনরোমান্টিক কেন? এরকম ব্যবহার একটা ছেলে একটা মেয়ের সাথে কখনোই করে না। আচ্ছা, আমার ভুলের জন্য সরি। এই নাও আমার হাত, এটা ধরে উঠে এসো। হাত না দিয়ে আপনার নাম্বারটা দিন, কাজে লাগবে। বান্টু, ওকে টেনে হিঁচড়ে আমার দোকান থেকে বের করে দে। ঠিক আছে স্যার। তারপর আর কি, বান্টু জিমিনকে টেনে হিঁচড়ে বের করে দিল। অন্যদিকে তাই কলেজ থেকে বাসায় এসে জঙ্কুকের পছন্দ খাবার রান্না করলো। রাতের বেলা জঙ্কুক বাড়িতে আসে। হাত মুখ ধুয়ে খেতে আয় বাবা। আমি খাবো না মা। ভাতিজা, আজকে তোর পছন্দের খাবার রান্না হয়েছে, কেন খাবি না? আমার খেতে ইচ্ছে করছে না। কথাটা বলেই জঙ্কুক চলে যায়। তুমি একটা কাজ করো, আমি খাবার বেড়ে দেই, তুমি নিয়ে যাও রুমে। থাক না শাশুড়ি মা, উনি যেহেতু খেতে চাচ্ছে না, জোর করার কি দরকার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মনে করে খেয়ে নিও, আমি গেলাম। জঙ্কুক ফ্রেশ হয়ে বিছানা ঝাড় দিচ্ছিল, তখনই তার দাদি এসে বলে, হ্যাঁ গো ঘন্টি শোনা, তোমার বউকে বকেছিলে নাকি? না তো, হঠাৎ করে এমন কথা বলছো কেন? উপরে আসার সময় দেখলাম খাবার টেবিলে বসে কান্নাকাটি করছে আর পাগলের মতো নিজের চুল ছিঁড়ছে। কি বলো এসব? ওর আবার কি হলো? চলো তো দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ যাও, না খেয়ে আছে তো তাই মনে হয় এরকম পাগলামি করছে। আমি যাব না, পায়ের ব্যথাটা বেড়েছে, আমি ঘুমাবো। এই মেয়েটাকে কতবার বলেছি
আমার জন্য খাবার নিয়ে ওয়েট করা লাগবে না। কে শোনে কার কথা? জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল আমাকে একদম। এই জীবন রেখে কি লাভ, আমি মরে যাব। আমার জামাই আমাকে ভালোবাসে না, এত সুন্দর চুল দিয়ে আমি কাকে পটাবো? আম্মু গো, আমি মরে গেলাম, বিদায় পৃথিবী। তে কি করছো? চুল ছাড়ো। জঙ্কুক তের হাত সরাতে যাওয়ার সময় ওর হাতে পানি পানি কিছু একটা লাগে। তের হাত চোখের পানি আর নাকের পানি মিশে একাকার হয়ে আছে। তে ইউ ছি, আমার হাতে এসব নোংরা জিনিস। ও নো। এই মেয়ে, তুমি কি বাচ্চা নাকি? কি করছো এসব? যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আপনি এখানে কেন এলেন? যান, গেলি আমার হাতে রান্না খান। ই ই ই। আগে তুমি নরমাল হও, তারপর বলছি। না হলে কিন্তু কানে নিচে এমন একটা থাপ্পড় দেব, নিজের নাম ভুলে যাবে। হ্যাঁ দিন, আমি আমার নাম ভুলে যেতে চাই। থামতে বলছি তো। কেন থামবো? আমি কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছি আপনার জন্য, আর আপনি? কে বলছে রান্না করতে? আমি তো তোমাকে বলিনি। তাহলে কেন রান্না করলে? চলো আমার সাথে। তারপর জঙ্কুক তেকে ফ্রেশ করিয়ে চুলে তেল দিয়ে সুন্দর করে বেঁধে দিল। এরপর নিচে গিয়ে তেকে একটা চেয়ারে বসিয়ে টেবিল পরিষ্কার করে একটা প্লেটে খাবার নিয়ে নিজেও বসলো। দেখি হা করো। আপনি আগে খান। বউয়ের আগে খেলে পাপ হবে তো। আমার হাতে একটা চিমটি দেন তো। কেন? বিশ্বাস হচ্ছে না আপনি এই ধরনের কথা বলছেন। হয়েছে, হা করো। দেরি হয়ে যাচ্ছে তো আমার। আমি রান্না করেছি বলে না খেয়ে আপনি চলে গিয়েছিলেন, তাই না? এত অপছন্দ করেন আমাকে? আরে পাগলি, আমি তো জানতাম না যে তুমি রান্না করেছো। আমি আর খাবো না। রুমে গিয়ে ওয়েট করো, আমি মলম নিয়ে আসছি। সরি স্যার। কেন সরি? আপনাকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য। বাদ দাও এসব কথা। মনে করে ওষুধ খেয়ে নিও। স্যার, কাল কলেজে না গিয়ে চলুন না আমরা ঘুরে আসি। কোথায় যাবে? যেখানে দু চোখ যায়। আচ্ছা, মুভি দেখতে গেলে কেমন হয়? স্যার, আপনি তো দেখছি দিন দিন রোমান্টিক হয়ে যাচ্ছেন। ব্যাপার কি, কারো প্রেমে টেমে পড়েছেন নাকি? আমি পারমিশন না দিলে কিন্তু আরেকটা বিয়ে করতে পারবেন না আপনি। এর জন্যই কোথাও যেতে চাই না। আমি বলি একটা, তুমি বানাও আরেকটা। সরি স্যার, এই দেখুন কানে ধরেছি। প্লিজ কাল চলুন মুভি দেখে আসি। ঠিক আছে, যাব। ঘুমাও এখন। এবার চলো দেখে আসি টেকুকের বিয়েটা কিভাবে হয়েছিল। স্যার বলেন, ভালোবাসা দিবেন কিনা? কি শুরু করলে তুমি? সরো, মানুষ দেখলে খারাপ বলবে। বিয়ে করে ফেলেন, তাহলে আর কেউ খারাপ বলবে না। তোমার মতো বেয়াদব মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। আমাকে আপনি চেনেন না স্যার, আমি কিন্তু অনেক ডেঞ্জারাস। তাই নাকি? হ্যাঁ তাই, বলুন দিবেন কিনা? দিব না, তোমার যা ইচ্ছা তাই করো। ওকে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। পরদিন সকাল সকাল তে বড় একটা মাইক নিয়ে কলেজে যায় এবং সেই মাইক দিয়ে কলেজের মাঠে বলতে থাকে, আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের বোনের মতো আমি। আমার বিপদ মানে আপনাদের বিপদ। আমাকে প্লিজ এই বিপদ থেকে উদ্ধার করুন। এই কলেজের একটা স্যার আমার সাথে উড়াধুরা প্রেম করে এখন বলছে সে নাকি আমাকে বিয়ে করবে না। জঙ্কুক সহ কলেজের সবাই এসে উপস্থিত হয় সেখানে। তোমার সাথে এরকম জঘন্যতম কাজ কে করেছে শুনি? আপনাদের গুণধর জঙ্কুক স্যার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিকই আছে, আপনার মাথা ঠিক নেই। আমার সাথে প্রেম করে অন্য কাউকে বিয়ে করবেন, এটা আমি কখনোই হতে দিব না। প্রমাণ দেখাতে পারবে আমি যে তোমার সাথে প্রেম করছি? প্রমাণ দেখালে কিন্তু বিয়ে করতে হবে। তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এই যে দেখুন প্রমাণ, সবাই দেখেন, ভালো করে দেখেন। আমার সাথে প্রতি রাতে ইটিস পিটিস করতো। ও মাই স্টুডেন্ট, আমাকে সি করতে দাও। আমি দিস কলেজের প্রিন্সিপাল। হোয়াট ইজ দিস মিস্টার জঙ্কুক? স্যার বিশ্বাস করুন, আমি ওকে এসব মেসেজ কখনো দেইনি। আর এটা আমার আইডিয়াও না। তাহলে কাল রাতে আমাকে আদার্স কেউ কল দিয়েছিল, তাই তো? প্রিন্সিপাল স্যার, আমি কিন্তু প্রমাণ দেখিয়েছি। এখন ওনাকে বলুন আমাকে বিয়ে করতে। ইয়েস, মাই ডটার একদম রাইট বলেছে। জঙ্কুক জামাই ড্যাড, লেটস গো। ম্যারেড করিয়ে দেই তোমাদের, চলো। বেচারা জঙ্কুক আর কি করবে, দাঁতে দাঁত চেপে কাজী অফিসে গিয়ে বিয়ে করে থেকে এবং বাড়িতে গিয়ে ওঠে। ওমা, এই মেয়ে কে বাবা? জঙ্কুক কোনো কিছু না বলে তার রুমে চলে যায় আর তে জিনকে সালাম করতে করতে বলে, শাশুড়ি মা দোয়া করবেন আমি যেন আপনার ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করতে পারি। কি আবল তাবল বলছো তুমি? ওই তো নামো। কি হলো, তুমি আজকে এত দেরি করে বাড়িতে ফিরলে কেন? আরে বুড়ি বেটি, একটু কাজ ছিল তাই দেরি হয়েছে। ওকে টাকা দিয়ে বিয়ে করো। আমাকে এত বড় অপমান! এই বেটা শুনুন, আমি ভিখিরি না, এই বাড়ির বউ। এই মেয়ে, কাকে কি বলছো তুমি? উনি হচ্ছে আমার স্বামী, এই বাড়ির মালিক। এই যা, পাপ করে ফেললাম নাকি? সরি শ্বশুর মশাই। ফালতু আলাপ বন্ধ করে বলো, কে তুমি? আমি আপনাদের পুত্রবধূ। এই দেখুন আমার সাথে প্রেম করতো। আর এই যে বিয়ের সার্টিফিকেট। কই দেখি। বিয়ের কাবিননামা দেখে আরেম এবং জিন চুপ হয়ে গেল। এখনো বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আমার ছেলে যেহেতু প্রেম করে বিয়ে করে ফেলেছে, আমি তো আর আটকাতে পারবো না। আর তোমাকে মেনে নেওয়া ছাড়াও তো আর কোনো উপায় নেই। আসো। ওনার রুমটা কোন দিকে? দোতলায়। স্যার ভিতরে আসবো? চলেই তো এসেছো। রুমটাকে একদম অগোছালো করে রেখেছে শয়তান বেটা কোথাকার। যাই হোক, আমি নিজের মতো সাজানো শুরু করি।
খবরদার আমার রুমের একটা জিনিসেও তুমি হাত দিবে না, বের হও বলছি। স্যার এখন এরকম করছেন কেন? প্রেম করার সময় মনে ছিল না? জঙ্কুকে এবার তেকে একটা থাপ্পড় দিয়ে ওর 2 হাত শক্ত করে ধরে বলে, ওই ফেক আইডিটা কার ছিল বল, না হলে তোর হাত আজকে ভেঙে দেব। আমার হাত ছাড়ুন ডেবিল বেটা কোথাকার। আমাকে যে বিয়ে করলি সামলাতে পারবি তো? তুই চিনিস না ভালো করে আমাকে, আমি ভালোর ভালো আর খারাপের বাকিটা আর বললাম না, বল বলছি কার ছিল ওইটা? তে জাঙ্কুকের হাতে কামড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ঘুরে ফিরে সেই আমার কাছে আসতে হবে তোকে, কামড়ের হিসাবটা না হয় তখনই পুষিয়ে নিব। তারপর আরাম বাড়িতে বড় করে অনুষ্ঠান করে কলেজের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ালো, তোর বাবা মাও ছিল। এরপর রাতের বেলা সবাই চলে গেল, জিমিনও থেকে জাঙ্কুকের রুমে দিয়ে আসলো। কিরে জিমিন, বলেছিলাম না তোর ভাইকে আমি বিয়ে করেই ছাড়বো। আমি কিন্তু বিয়ে করে দেখিয়ে দিয়েছি। কাকে যে বিয়ে করেছিস একটু পর বুঝবি। তুই এখানে থাক, আমি যাই। তে বউ আমার, কোথায় তুমি? আপনি আমাকে বউ হিসেবে মেনে নিয়েছেন? মেনে নেব না কেন? তোমার আমার বিয়েতে প্রেম করে হয়েছে, তাই না? চুপ করে আছো কেন জান পাখি? আজকে রাতে কি কেউ চুপ করে থাকে? তোমার হাতটা একটু এদিকে দাও তো। এই নিন। তারপর জঙ্কুক তের হাতে একটা জোরে কামড় দেয়। আম্মু গো, কোথায় তুমি? দেখে যাও, আমার হাতে 32টা দাঁত বসিয়ে দিলে এই টেবিলটা। কামড় দেওয়াতে বেশি ব্যথা পেয়েছো? স্যার আমি বাড়ি যাবো, আমাকে বাড়িতে দিয়ে আসেন। প্রেম করে বিয়ে করেছি কি বাপের বাড়িতে যাওয়ার জন্য নাকি? বলে জঙ্কুক থেকে কোলে তুলে নেয়। কি করছেন? পড়ে যাবো তো। পড়ে যাবার জন্যই তো কোলে নিয়েছি। মানে? নিজের চোখেই দেখে নাও। তারপর জঙ্কুক থেকে কোল থেকে নিচে ফেলে দেয়। কত বড় সাহস, আমাকে ফেলে দিল। আমি আপনাকে দেখে নিব টেবিল বেটা কোথাকার। এবার জঙ্কুক থেকে নিচ থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলে, ভালোই ভালোই বলছি, বলে ফেলো ওই ফেক আইডিটা কার ছিল, তাহলে শাস্তি কম দিব। আর যদি আমাকে বের করতে হয় তাহলে ওই আইডিটা যার, তাকে তো সাইজ করবই, সাথে তোমার অবস্থা যে কি করব সেটা আর বললাম না। আপনিই তো ছিলেন। বলবে না তো? ঠিক আছে, আমি নিজেই খুঁজে নেব। শাস্তি পাওয়ার জন্য রেডি থেকো। জীবনেও খুঁজে বের করতে পারবেন না আপনি। সেটা না হয় পরে দেখা যাবে, এখন দাঁড়িয়ে না থেকে আমার পাগুলো টিপে দাও। আমার মা আমাকে টাকার লোভ দেখিয়েও পা টিপাতে পারতো না, আর আপনি তো একটা ডেবিল। ভাবলেন কি করে আমি আপনার পা টিপে দিব? জঙ্কুক থেকে একটা থাপ্পড় দিয়ে বলে, যা বলেছি তাই কর বলছি বেয়াদব। কিছুক্ষণ পর স্যার এবার ঘুমাই। জঙ্কুক শোয়া থেকে উঠে তের গালে আরেকটা থাপ্পড় মেরে বলে, তুই আমাকে এখন বলবি স্বামী আপনি ঘুমান, আর আমি সারা রাত আপনার সেবা করব। এ শখ কত? তোকে বলতে বলেছি, না হলে কিন্তু আরেকটা থাপ্পড় খাবি। বলছি তো, স্বামী আপনি ঘুমান, আমি সারা রাত আপনার সেবা করব। এই তো আমার লক্ষ্মী বউয়ের মতো কথা। তারপরে কাহিনীটা তোমরা জানোই, এখন চলো দেখে আসি বর্তমানে কি হচ্ছে। পরের দিন সকালবেলা খাবার টেবিলে। আব্বা জান আমি বিয়ে করব না, এভাবে বললে খারাপ দেখাবে। আব্বা জান, সেলিনা আন্টির বাবুকে আমার লাগবে। ইস না, এভাবেও বলা যাবে না। আবার চেষ্টা করি। বাবা, ভাইয়া তো বিয়ে করে ফেলছে, এখন তো আমার পালা। হ্যাঁ, এভাবেই বলবো। ধুর, এইসব আইডিয়া দিয়ে হবে না। তুই লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলি নাকি? হ্যাঁ শোন, একটা বুদ্ধি দেই তোকে। না থাক, তোর বুদ্ধি লাগবে না। আরে এটা ভালো বুদ্ধি, শোন। না হলে সুগা ওই সখিনাকেই বিয়ে করবে। আচ্ছা বল, শ্বশুরমশাইকে বল যে বাবা, একটা ছেলেকে আমি ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, আর বাকিটা আমি ম্যানেজ করব। এটা ভালো বুদ্ধি। এর কথা মতো জিমিন নামজিনকে বিয়ের কথা বলে। এরপর দিন কাল্লা ঘটককে ডেকে বলে যেভাবে হোক সে যেন সেলিনাকে রাজি করায়। কাল্লা কাজিও দেরি না করে সেলিনার বাড়িতে গিয়ে ভুংবাং বুঝিয়ে বিয়েতে রাজি করায় এবং বলে দেয় বিকেলবেলা নাকি জিমিনকে দেখতে আসবে। এদিকে জঙ্কুক রেডি হচ্ছে। কি হলো, রেডি হচ্ছে না কেন? যাবে না মুভি দেখতে? জিমিনকে দেখতে আসবে, আমার থাকা লাগবে এখানে। দেখতে আসবে জিমিনকে? তুমি থেকে কি করবে এখানে? সে যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে কিভাবে ফাঁসিয়ে বিয়ে করানো যায় সেই ব্যবস্থা করতে হবে তো। তাহলে তো আমি তোমাকে কখনো এখানে থাকতে দিব না। যাও গিয়ে রেডি হয়ে আসো, আজকে না গেলে কিন্তু আর কখনোই নিয়ে যাব না। যাচ্ছি। কেমন ব্যবহার করে আমার সাথে? আচ্ছা ওখানে না গেলে হয় না? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমাকে তো যেতেই হবে জান পাখি। কিসের সারপ্রাইজ? আস্তাগফিরুল্লাহ মা, এই মাইয়ার তো আগে একটা বিয়ে হইছে। অদ্ভুত ব্যাপার চিনো ভাবি, আমার বাবা এগুলো কি বলছে? সেলিনা ভাবি, বাবুরা তো সবসময় আবল তাবল কথা বলে, এসব ধরলে হবে নাকি? আন্টি, আমি আপনার বাবুর সাথে একটু ছাদে গিয়ে আলাদা করে কথা বলতে চাই। না থাক, আলাদা করে কোনো কথা বলার দরকার নেই, আমি তো কথা বলেছি। আশ্চর্য ব্যাপার, আমার মেয়ে কি আপনার ছেলেকে খেয়ে ফেলবে নাকি? একটু কথাই তো বলতে চেয়েছে। ঠিক আছে তাহলে যাও, তবে একটু কথা বলবে, বেশি না। বাবু, আমার কথাটা যেন মনে থাকে, একটু কথা বলবে, ঠিক আছে? আমি কোনো বিবাহিত মেয়েকে বিয়ে করতে পারবো না, সরি। আগে আমার কথা শুনবেন তো, আমি কত কষ্ট করে বাবা মাকে রাজি করিয়ে এই পর্যন্ত এসেছি। আচ্ছা যাই হোক, যেটা বলার জন্য এখানে নিয়ে এসেছি, ওই দিন আমি মজা করে বলেছিলাম যে আমার বিয়ে হয়েছে। এমনিতে আমার কোনো বিয়ে হয়নি। আমি বিশ্বাস করি না। এই বিলাই, বিশ্বাস করবি না কেন? তোর ওই আব্বার সাথে কোনোদিন দেখেছিস আমাকে একসাথে বের হতে? বল দেখেছিস? নিব্বিড়ি করে নিব্বি, আমার ছাটের কলা ছাড়, নাইলে কিন্তু তোর খারাপ অবস্থা করে এলাম। এই বিলাই,
তুই আমার কি খারাপ অবস্থা করবি? হ্যাঁ, এই নে নিব্বি, চুম্মা দিয়ে দিলাম, চুম্মা। শয়তান বিলাই, তুই আমাকে অপবিত্র করেছিস, এখন আমাকে বিয়ে কর। হ্যাঁ অবশ্যই করব, চুম্মা যেহেতু দিছি, বিয়া না করলে কি আর হইব নাকি? অন্যদিকে জঙ্গক তের চোখে কাপড় বেঁধে সিনেমা হলের ভিতর নিয়ে যায় এবং সেখানে গিয়ে তের চোখ থেকে কাপড়টা খুলে দেয়। মুভি কি শেষ হয়ে গেছে নাকি আমরা তাড়াতাড়ি চলে এসেছি? একটু ওয়েট করো, আসল মুভি তো এখনই শুরু হবে, একটু সামনে তাকাও। এই কি, বগন স্যার ওখানে? ওনার হাত পা বাঁধা কেন? তোমাকে আমি বলেছিলাম না, যদি আমি খুঁজে বের করি তাহলে ভালো হবে না? তুমি কি ভেবেছিলে আমি কখনই খুঁজে বের করতে পারবো না? বগন স্যারকে ছেড়ে দিন, উনি আমার কথা এরকম করেছে। হ্যাঁ, এই শালা বেগুনের বাচ্চাকে তো আমি ছাড়বই, কিন্তু তোমাকে ছাড়বো না। ওনাকে আটকালো কে? আমার লোকেরা। বগন স্যারকে ছেড়ে দিন প্লিজ স্যার। তারপর জঙ্কুক ফোন করে বেগমকে ছেড়ে দিতে বলে। জানো জান পাখি, যখন আমি জানতে পেরেছিলাম ওই আইডিটা এই শালা বেগুনের বাচ্চার, তখন ওকে যে কি পরিমাণ কেলিয়েছি তুমি যদি দেখতে, তাহলে সেখানে জ্ঞান হারিয়ে ফেলতে। ওকে ইচ্ছে মতো কেলাতে পেরে আমার অনেক শান্তি লাগছে। এবার তো জান পাখি তোমার পালা। আমাকেও খেলাবেন নাকি? না না না, তোমাকে কেলাবো কেন? তোমাকে তো আমি শাস্তি দেব। বলেই জঙ্কুক থেকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। এরপর ওর সামনে একটা বন্দুক বের করে ওর কপালে ঠেকিয়ে বলে, গুড বাই চান পাখি। স্যার আমার করবেন না, আমি আপনাকে ভালোবাসি তাই ফাঁসিয়ে বিয়ে করেছিলাম। তুমি যে অনেক দেরি করে ফেলেছো জান, এখন চাইলেও আমি কিছু করতে পারবো না, সরি। বলেই জঙ্কুক শুট করে দেয় আর সাথে সাথে তে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে তে বেঁচে আছে আর তার চুলে লেগেছিল একটা ফুল। স্যার আপনি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? জঙ্কুক এতক্ষণ তের পেছনেই ছিল। এরপর সামনে এসে তের চুল থেকে ফুলটা খুলে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলে, তে তুমি কি হবে আমার আম্মুকে গ্র্যানি বানানোর কারণ? যা দুষ্টু বেটা। কি হলো, আমার ফুলটা নিলে না কেন তুমি? কিভাবে নিব? আপনি তো আমার হাত বেঁধে রেখেছেন। ওহো, সরি সরি, এখনই খুলে দিচ্ছি। এবার বলো, কেমন লেগেছে আমার সারপ্রাইজ? একেবারে বাজে, ভয়ঙ্কর। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে মেরে ফেলবেন। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি তে, চাইলেও তোমাকে মারতে পারবো না। দেখবো কতদিন চলে এই পিরিত। তবে এই প্রপোজটা আরেকটু রোমান্টিক হলে ভালো হতো। কেন, তোমার কি পছন্দ হয়নি? না, আমার ভয় লেগেছে। জঙ্কুক থেকে জড়িয়ে ধরে বলে, রোমান্টিক ভাবে প্রপোজ করলে কি আমার বউটা খুশি হবে? হ্যাঁ হবে। তাহলে তো এখন তোমার ঠোঁটে চুমা দিতে হবে। না থাক, রোমান্টিক প্রপোজ লাগবে না, চলুন বাসায় যাই। এরপর জঙ্কুক আর কোনো কথা না বলে তাকে লিপ কিস করে। কেটে যায় কয়েকটা দিন। আজকে শুক্রবার, জিমিন আর সুগার বিয়ে সম্পূর্ণ হয়েছে। আজকে তে অনেক সুন্দর করে সেজেছে। তেকে দেখে একদম ফিদা হয়ে গেছে জঙ্কুক, বারবার শুধু তেকেই দেখছে। হঠাৎ করে জঙ্কুক দেখতে পায় তার ব্লাউজের ফিতা ছিঁড়ে যাচ্ছে। এই মেয়েটাকে কত করে বলেছি ঢিলে ডালা ব্লাউজ পরতে, কে শোনে কার কথা? বাড়ি ভর্তি মানুষ, এখন যদি অঘটন ঘটে যায় তাহলে কি হবে? অঘটন ঘটার আগে আমাকে তাড়াতাড়ি এটা আটকাতে হবে। বলে জঙ্কুক গিয়ে তার পেছনে দাঁড়ায়। লোকজন কি ভাববে শুনুন। যে যা বাবার ভাবুক, আমি আমার বউয়ের সম্মান বাঁচাচ্ছি। তাই নাকি? তো কিভাবে বাঁচাচ্ছেন শুনি? তোমার ব্লাউজের ফিতা ছিঁড়ে গেছে। তো এটা পিছনে দাঁড়িয়ে থাকার কি দরকার ছিল? আপনার গায়ে যে কোটটা ছিল ওটা পরিয়ে দিতেন। ওহো সরি, আমার তো এটা মাথায় আসেনি। তারপর জঙ্কুক নিজের কোট খুলে তের গায়ে জড়িয়ে বলে, শোনো, রুমে গিয়ে ব্লাউজটা পাল্টিয়ে আমার একটা শার্ট পরবে। যদি আবারও ব্লাউজ পরেছো তাহলে কিন্তু তোমার 12টা থেকে 24টা বেজে যাবে। শয়তান বেটা কোথাকার। সরুন, রুমে যাব। তের পেছন পেছন জঙ্কুকও যায়। আপনি এখানেও চলে আসলেন? কেন জান পাখি, তুমি জানো না তুমি যে এখানে আমিও সেখানে? এবার চলো দেখে আসি ইয়নমিন কি করছে। এই বিলাই, বলেছিলাম না তোকে বিয়ে করে ছাড়বো, করলাম তো তোকে বিয়ে। হ্যাঁ, এবার আমারে ঘুমাইতে দে। ঘুমাবো কেন? চল আড্ডা লাভ করি। তোর খাইয়া দেয়া কোনো কাজ না থাকতে পারে, কিন্তু আমার আছে। সকালবেলা দোকানে যাইতে হইব, গোমা। এই শয়তান বিলাই, আমি কি ঘুমানোর জন্য তোকে বিয়ে করেছি নাকি? ওই নিব্বির করে নিব্বি, তুই বদমাইশ দেখা কি আমিও বদমাইশ নাকি? চুপচাপ গোমা, নাইলে কিন্তু একদম খারাপ অবস্থা করে এলাম। পারলে তুই আমার খারাপ অবস্থা করে দেখা। শয়তান বিলাই কোথাকার, বড় বড় ডায়লগ দিতেই পারবি, বাস্তবায়ন করতে পারবি না। নিব্বির করে নিব্বি, তুই আর আমার বালা থাকতে দিলি না তো? ঠিক আছে, এই নে তোর আরেকটা চুম্মা দিয়ে দিলাম, চুম্মা চুম্মা চুম্মা। তো যাই হোক, আজকের স্টোরিটা আমাদের এই পর্যন্তই। যদি স্টোরিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, আর এরকম স্টোরি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।